আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের প্রথম পত্র প্রাক ইসলামী আরব এ অধ্যায় থেকে দ্য গ্রিক সিভিলাইজেশন, গ্রিক সভ্যতা নিয়ে আমরা কথা বলতে চাই। অর্থাৎ প্রাচীন গ্রিক সভ্যতা, অন্যভাবে আমরা বলতে পারি যে মানব সভ্যতায় প্রাচীন গ্রিকদের অবদান। তো চলো বন্ধুরা, আমরা আগে গ্রিক সভ্যতা আলোচনা করতে গেলে গ্রিক সিভিলাইজেশন, দ্য গ্রিক সিভিলাইজেশন সম্পর্কে আমরা কিছু আগে পরিচয় নিয়ে আসি। তো গ্রিক সভ্যতা বলতে কি, এ বিষয়টা তোমরা জানবে আজকের শিখন ফলে। সভ্যতায় গ্রিকদের অবদান বর্ণনা করতে পারবে, বিশ্ব সভ্যতায় আলোকোজ্জ্বল কিংবদন্তি সম্পর্কে আলোচনা করতে পারবে, বিশ্ব সাহিত্য, সংস্কৃতি ও দর্শনে গ্রিকদের অবদান মূল্যায়ন করতে পারবে। প্রিয় বন্ধুরা, গ্রিকদের পরিচয় আমি বলেছিলাম তোমাদেরকে বলবো। গ্রিক নামটি রোমানদের দেওয়া। অসংখ্য দ্বীপাঞ্চল সম্বলিত দেশটি আধুনিক কালে গ্রিস এবং দেশের অধিবাসী ও ভাষা গ্রিক নামে পরিচিত। প্রাচীন গ্রিসের মানুষ তাদের বুদ্ধিদীপ্ত কালজয়ী কর্মকাণ্ডের দ্বারা এমন এক ঐতিহ্যের সৃষ্টি করেছে যা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় এক অধ্যায়। বস্তুত প্রাচীন গ্রিক সভ্যতা আধুনিক পাশ্চাত্য সভ্যতার ভিত্তি। জ্ঞান বিজ্ঞানের সব শাখায় মানব জীবন উৎকর্ষে এবং রাজ্য শাসনে সুদূর বিস্তৃত এমন এক উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছে যার প্রভাব বর্তমান বিশ্বেও অনস্বীকার্য। প্রিয় বন্ধুরা, আড্রিয়াটিক এজিয়ান ভূমধ্যসাগর পরিবেষ্টিত গ্রিস দেশটি দক্ষিণ ইউরোপের বলকান উপদ্বীপে উপকূলে অবস্থিত। বলকান একটি তুর্কি শব্দ। এর অর্থ হলো পার্বত্য অঞ্চল। আধুনিক কালের আলবেনিয়া, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, গ্রিস, সার্বিয়া, তুরস্ক, মেসিডোনিয়া, মন্টিনেগ্রো, স্লোভেনিয়া, কসোভো এসব দিক নিয়ে বলকান অঞ্চল গঠিত। প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক থেকে দেশটি তিন ভাগে ভাগ করা যায়: উত্তর, মধ্য, দক্ষিণ গ্রিস। ভৌগোলিক বৈচিত্র্যময় এই উপদ্বীপটি অভ্যন্তরভাগের প্রচুর পাহাড় দেশটিকে অনেকগুলো ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করেছে। তো প্রিয় বন্ধুরা, দেখো, আদি পুরুষ ইন্দো ইউরোপীয় আর্য গোষ্ঠী। নদীটার নাম হলো দানিউব। নদীর তীর ইজিয়ান পর্যন্ত তাদের আদি নিবাস ছিল। 1150 থেকে 1000 খ্রিস্টপূর্ব পর্যন্ত তাদের সময়কাল। দুভাগে ভাগ করা যায় আধুনিক গ্রিক সভ্যতাকে: এক, হেলেনিক সভ্যতা; দুই, হেলেনিস্টিক সভ্যতা। তারা সে অঞ্চলে গড়ে তোলে এই গ্রিক সভ্যতা, যেটাকে আমরা বলেছি হেলেনিক সভ্যতার প্রধান কেন্দ্র। আর এই হেলেনিক সভ্যতার প্রধান কেন্দ্র ছিল এথেন্স। গণতান্ত্রিক নগর রাষ্ট্র এথেন্স সম্পর্কেও আমরা আলাদা কথা বলবো। তাহলে হেলেনিক গ্রিক সভ্যতার আদি পর্ব এর প্রধান কেন্দ্র ছিল এথেন্স। গ্রিক সংস্কৃতির মধ্যে অগ্রিক উপাদান মিশ্রিত হলে তখনই উদ্ভব হয় হেলেনিস্টিক যুগ। ক্রিট দ্বীপ গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে উঠেছিল গ্রিক সভ্যতা। এই সভ্যতা ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকে 336 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।
গ্রিক সভ্যতার সাথে তাহলে আমরা বললাম যে দুটো সংস্কৃতি জড়িত, একটি হলো হেলেনিক আর আরেকটি হলো হেলেনিস্টিক। আজকের পাঠ্যাংশ সভ্যতায় গ্রিকদের অবদান। বিশ্ব সভ্যতার উন্মেষ ও বিকাশ সাধনে গ্রিকদের অবদান ছিল অসামান্য। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, দর্শন, গণিত প্রভৃতি বিদ্যার আলোকোজ্জ্বল লীলাভূমি ছিল প্রাচীন গ্রিস। ইতিহাসের জনক হেরোডোটাস, জগৎ বিখ্যাত দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, নন্দিত বিজ্ঞানী পিথাগোরাস, আর্কিমিডিস, ইউক্লিড, হিপোক্রেটস গ্রিসে জন্মগ্রহণ করে ধন্য করেছেন। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতির ব্যাপক অনুধাবন ও চর্চা করে নতুন সভ্যতার উদ্ঘাটন করেছেন। বিশ্বব্যাপী এর অসামান্য প্রভাবের ফলে জ্ঞানের সকল শাখা পরিপুষ্ট লাভ করেছে। বিখ্যাত কবি শেলি যথার্থই বলেছেন, আমরা সবাই গ্রিক এবং আমাদের আইন, আমাদের সাহিত্য, আমাদের কলা এগুলোর মূলে রয়েছে গ্রিক বা গ্রিস। এবার তোমরা বলেছিলাম আমরা বিশ্ব সভ্যতার আলোকোজ্জ্বল কিংবদন্তি দার্শনিক, সাহিত্যিক, বিজ্ঞানী, ঐতিহাসিক তাদের ছবিগুলো লক্ষ্য করো। হেরোডোটাস, সক্রেটিস, পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল, হিপোক্রেটস, আর্কিমিডিস ছবিগুলো নিশ্চয়ই তোমাদের কাছে পরিচ্ছন্ন মনে হচ্ছে। এই দার্শনিক, বিজ্ঞানী তারা গ্রিস সভ্যতার আমরা বলেছি আলোকোজ্জ্বল কিংবদন্তি। তোমরা ছবি দেখলে প্রাচীন গ্রিসে একক কোন রাষ্ট্র ছিল না। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দেশ ও সমাজ তখন কিভাবে ছিল। প্রতিরক্ষার প্রয়োজনে দুর্গ ধারা সুরক্ষিত ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রের সমন্বয় ছিল গ্রিক রাষ্ট্র। বস্তুত সুরক্ষিত অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে নগর এবং নগরকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে সরকার ব্যবস্থা। নগর রাষ্ট্রসমূহের মধ্যে বিখ্যাত ছিল এথেন্স ও স্পার্টা। তাহলে দুটো বিখ্যাত রাষ্ট্রের নাম আমরা বললাম, একটা হলো এথেন্স আর একটা হলো স্পার্টা। খ্রিস্টপূর্ব 800 অব্দ থেকে হোমারিক যুগে গোত্রীয় লোকেরা ঐক্যবদ্ধ হয়ে লিপিবদ্ধ সমাজ, বিধিবদ্ধ সমাজ গড়ে তুলে এরা অভিজাত, মধ্যবিত্ত, কৃষক এবং কারিগর বণিক শ্রেণীতে বিভক্ত ছিল। শাসন ব্যবস্থা তাহলে প্রাচীন মিশরীয় পদ্ধতির অনুকরণে নগর রাষ্ট্রসমূহে সরকার ব্যবস্থা গড়ে উঠেছিল। একটি বিধিবদ্ধ কাউন্সিলের মাধ্যমে দুজন রাজা রাষ্ট্র পরিচালনা করতেন। রাজারা সামরিক, ধর্মীয়, আইনগত বিষয়ে নেতৃত্ব দিতেন। অর্থনৈতিক জীবন তাদের কেমন ছিল? খ্রিস্টপূর্ব 594 অব্দে সলন নামে জনৈক সংস্কারক অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করেন। তিনি সব কৃষকের ঋণ মওকুফ ও ভূমি রাজস্ব সংস্কার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সীমিত পরিসরে অর্থ কাঠামোর সহায়ক শক্তি ছিল বাণিজ্য এবং শিল্প। ধর্মবিশ্বাসের কথা বলতে হয়। ধর্মবিশ্বাসে গ্রিকরা অগ্রগামী ছিল। প্রাচীন গ্রিকদের মধ্যে দেবদেবী পূজার প্রচলন ছিল। জিউস ও এথেনা প্রধান দেবদেবীর ভূমিকা অধিষ্ঠিত ছিল। ধর্মীয় আরাধনা হিসাবে ধর্ম, শোভাযাত্রা, প্রার্থনা, বিভিন্ন দ্রব্য উৎকর্ষ, ধর্ম বুঝের ব্যবস্থা প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল। দেব এবং দেবী এথেনা এবং জিউসের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। আসো এবার বিশ্ব সভ্যতায় যে অবদান গ্রিসের বা গ্রিক সভ্যতার যে অবদান দর্শনের ক্ষেত্রে, আমরা এখন সেই দর্শনে তাদের অবদান কি ছিল সে নিয়ে আলোচনা করি। বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ভব, বিকাশ, বিভিন্ন কার্যকারণ সূত্র ভাবতে গিয়ে হেলেনিকরা এক সমৃদ্ধ দর্শন উপহার দিয়েছে। এই জন্য আমরা বলবো দর্শনের ক্ষেত্রে গ্রিকদের অবদান ছিল অসামান্য। এক্ষেত্রে সর্বাগ্রে এগিয়ে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন সিলটাসের দার্শনিক থালেস। ধরো আনুমানিক 636 থেকে 546 খ্রিস্টপূর্বাব্দ, যিনি সূর্যগ্রহণ সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। পৃথিবী মানুষের উৎস বিকাশ নিয়ে ভাবতে গিয়ে এ সময় এক শ্রেণীর যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে, যারা
সফিস্ট নামে পরিচিত। বৈজ্ঞানিক ব্যাখ্যা যুক্তি নিয়ে এরা তরুণ সমাজকে প্রচন্ড অনুপ্রাণিত ও প্রভাবিত করতে পেরেছিলেন। এ ধারার সবচেয়ে খ্যাতিমান ও প্রভাব সৃষ্টিকারী দার্শনিক ছিলেন এথেন্সের সক্রেটিস। গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায় অন্যায় পার্থক্যকরণ, সৎ নাগরিক গড়ে তোলা ইত্যাদি ছিল তার দর্শনের মূল বিষয়। সক্রেটিসের ছাত্র প্লেটো এবং প্লেটোর ছাত্র এরিস্টটল গ্রিক দর্শনে অসামান্য অবদান রেখেছেন। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক এবং রিপাবলিকে রাষ্ট্র দর্শন এবং ডায়ালগ অফ সক্রেটিস এ তার দীক্ষা গুরু সক্রেটিসের চিন্তা ভাবনা সমন্বিতভাবে প্রকাশ করেছেন। এছাড়া এরিস্টটল তার পলিটিক্স গ্রন্থে নিজের রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করেছেন। তাহলে প্লেটোর ছবি দেখলে, এরিস্টটলের ছবি দেখলে, সক্রেটিসের ছবিটা দেখলে। আসে এবার স্থাপত্য ও ভাস্কর্য। প্রাচীন গ্রিসে, যেটাকে সভ্যতায় আমরা হেলেনিকদের অবদান বলতে পারি, হেলেনিক এবং হেলেনিস্টিক এ দুটা পর্যায়ে আমরা ভাগ করেছিলাম আগে। তো হেলেনিকদের অবদান স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে আমরা বলবো শৈল্পিক চেতনা সমৃদ্ধ গ্রিক স্থপতিদের স্থাপত্য ছিল নির্মাণ কৌশলের দিক থেকে নিখুঁত। বিভিন্ন নির্মাণ রীতির স্তম্ভ তৈরিতে তারা ছিলেন দক্ষ। বিশাল প্রাসাদ নির্মাণেও তাদের বিশেষ কৃতিত্ব ছিল। হেলেনীয় যুগের বিখ্যাত স্থাপত্য হচ্ছে গ্রিক মন্দির, পার্থেনন, দ্বীপ পার্থেনন, এথেন্সের দেবী এথেনার মন্দির ইত্যাদি গ্রিক নগর রাষ্ট্রে ভাস্কর্যের বিশেষ মূল্যায়ন করা হতো। এ কারণেই সেখানে ভাস্কর্য শিল্পের বিকাশ সাধিত হয়েছিল। মেঝেতে মোজাইক এবং দেয়াল চিত্র অঙ্কনের মাধ্যমে স্থাপত্য কর্মকে সুষমামণ্ডিত করে তুলত। একে একে তোমরা ছবিতে লক্ষ্য করো। মন্দির, লাইব্রেরি, জাদুঘর, প্রাসাদ। স্থাপত্যিক নান্দনিক স্থাপত্য শিল্পের কতকগুলো ছবি তোমরা এখানে দেখো। অনেকগুলো ছবি এখানে আছে, 1 2 3 4 5 6 7 8টা ছবি এখানে আছে, তোমরা ছবিগুলো লক্ষ্য করো। চিত্রকলা ও ভাস্কর্য। শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, চারু কারু কর্মে গ্রিকগণ অপূর্ব শৈল্পিক বা শিল্প নৈপুণ্য দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। প্রাচীন গ্রিকগণ বাঁশি বাজাতে জানতেন। বাম দিকের ছবিটা লক্ষ্য করো। বাঁশি বাজাতে জানতেন এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের প্রচলন ছিল। ছবির মাঝখানে দেখো ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গ্রিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লেখা আছে এখানে। চিত্রশিল্পীরা কলসে বিভিন্ন জীবজন্তু চিত্তাকর্ষক ছবি অঙ্কন করত। তারা পাথর খোদাই করে মানুষ, ঘোড়া প্রভৃতির অবিকল প্রতিকৃতি তৈরিতে সিদ্ধ হস্ত ছিল। ছবি সহ তোমরা দেখলে। এবার আসো গ্রিক চিত্রকলা ভাস্কর্যের আরো ছবি তোমরা লক্ষ্য করো। এই যে কলসির মধ্যে খোদাই করা রয়েছে বিভিন্ন ধরনের ছবি, চিত্রকলা, ভাস্কর্য। এবার আসো ইতিহাস। তোমরা তো ইতিহাসের ছাত্র। ইতিহাস ও সাহিত্যে অবদান। ইতিহাস সাহিত্যে জগৎকে পরিপুষ্টি সাধনে গ্রিকদের অবদান বিস্ময়কর। বিখ্যাত সাহিত্যিক হোমার সে যুগে ইলিয়ড ও অডিসি নামক মহাকাব্য রচনা করে অমরত্ব লাভ করেন। গীতিকাব্য, নাটক রচনার ক্ষেত্রে গ্রিক সাহিত্যিকদের জুড়ি মেলা ভার ছিল। ইতিহাস রচনার ক্ষেত্রেও গ্রিক খ্যাতি অর্জন করে। ইতিহাসের জনক হেরোডোটাস, ইতিহাসবেত্তা থুকিডাইডিস ইতিহাস রচনায় নতুন মাত্রা সংযোজন করেছেন। তাইলে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হলেও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার পথিকৃৎ ছিলেন থুকিডাইডিস। তিনি প্রত্যেকটি ঐতিহাসিক তত্ত্ব বৈজ্ঞানিক পদ্ধতিতে সূত্র দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছেন। তোমরা ছবিগুলো লক্ষ্য করো। ইলিয়াড, দ্য ইলিয়াড অফ হোমার, ইলিয়াড অ্যান্ড দ্য অডিসি ছবিটা দেখলে। জ্ঞান বিজ্ঞান। আমরা এখন গ্রিক সভ্যতায় জ্ঞান বিজ্ঞানে তাদের যে অবদান ছিল সে অবদানগুলো নিয়ে কথা বলতে চাই। বিজ্ঞান সাধনার ক্ষেত্রে গ্রিক পণ্ডিতদের অবদান উল্লেখযোগ্য ছিল।
প্রকৃতি পর্যবেক্ষণ, পৃথিবীর জন্ম রহস্যের উদ্ঘাটন, সূর্যগ্রহণ ইত্যাদি ক্ষেত্রে থালেস প্রমুখ বিজ্ঞানীদের অবদান রয়েছে। গ্রিক গণিতবিদ পিথাগোরাস বিশ্বখ্যাত গণিতজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি গাণিতিকভাবে প্রমাণ করেন যে পৃথিবী বৃত্তাকার। গ্রিক বিজ্ঞানী অ্যানাক্সাগোরাস প্রথম ধারণা দেন যে সূর্য হচ্ছে উত্তপ্ত ও পাথরের গলিত পিণ্ড এবং চন্দ্র সূর্যের আলোতেই আলোকিত। প্রাচীন গ্রিক সভ্যতার নিকট আধুনিক বিশ্ব বিভিন্নভাবে ঋণী। ভাষা, সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞানের প্রতিটি শাখা তাদের করস্পর্শে সমৃদ্ধ হয়েছে। সূর্যগ্রহণ তোমরা লক্ষ্য করো, নতুন পৃথিবীর ধারণা তারা দিয়েছেন। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। হ্যাঁ, বিজ্ঞানের ক্ষেত্রে মানুষ পৃথিবীকে মনে করত গোলাকার থালার মতো, কিন্তু গ্রিক দার্শনিকরা ধারণা দেন পৃথিবী গোলাকার। ছবিটা লক্ষ্য করো। এবার ছবিতে তোমরা দেখতে পাচ্ছ উপপাদ্য, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ব, সমরেখ, জ্যামিতিক সূত্র। হ্যাঁ, গণিতে অবদান, সভ্যতায় গ্রিকদের অন্যান্য অবদান ছিল জ্যামিতি আবিষ্কার। ভূগোলে অবদান ছিল, পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন গ্রিকরা। দর্শনের কথা তো বললাম, বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের জন্ম হয়েছিল গ্রিক সভ্যতায়। সক্রেটিসের কথা বলেছি, প্লেটো, অ্যারিস্টটল। নগর রাষ্ট্র, গ্রিকদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবদান হচ্ছে নগর রাষ্ট্রে তাদের ধ্যান ধারণা। দুটো রাষ্ট্রের কথা আমরা বলেছিলাম তোমাদেরকে, একটা হচ্ছে স্পার্টা এবং সামরিক নগর রাষ্ট্র স্পার্টা এবং গণতান্ত্রিক নগর রাষ্ট্র এথেন্সের কথা। তাহলে প্রিয় বন্ধুরা, চলো আমরা একটু এই দুটো নগর রাষ্ট্র সম্পর্কে আমরা এবং সামরিক নগর রাষ্ট্র সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। সামরিক নগর রাষ্ট্র স্পার্টা সম্পর্কে আমরা বলবো, এক ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য নিয়ে নগর রাষ্ট্র স্পার্টার উত্থান ঘটে। স্পার্টানরা ছিল গণতন্ত্র ও প্রগতি বিরোধী। রাষ্ট্র কাঠামোর দিক থেকে কখনো অভিজাততান্ত্রিক, কখনো স্বৈরতান্ত্রিক। শতাব্দীকাল ধরে মাইসেনীয়দের সাথে যুদ্ধে লিপ্ত থাকায় তাদের চরিত্রে যুদ্ধংদেহী মনোভাব সহজাত হয়ে উঠে। পুরো নগরী ছিল যেন এক সামরিক ছাউনি। যুদ্ধবন্দীদের ভূমিদাস বানানো হতো, যা হেলট নামে পরিচিত। তাহলে হেলট কি, এটা তোমরা জানলে। দুর্বল অসুস্থ শিশু ছাড়া সবার জন্য সামরিক শিক্ষা ছিল বাধ্যতামূলক। বিদ্রোহ দমন, আত্মরক্ষার কাজে ব্যস্ততার জন্য সেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশের সুযোগ কম ছিল। এবার গণতান্ত্রিক রাষ্ট্র এথেন্সের কথা আমরা বলবো। এ রাষ্ট্রের অধিষ্ঠাত্রী দেবী এথেনার নাম অনুসারে নগর রাষ্ট্রের নাম হয় এথেন্স। গ্রিক সভ্যতা বিকাশে এই নগর রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি। বিশ্ব ইতিহাসে এখানে প্রথম গণতন্ত্রের সূচনা হয়। এজন্য গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। তবে তা দীর্ঘ পথ পরিক্রমায় সংস্কার আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়। শ্রেণী বিভক্ত এথেনীয় সমাজ সাধারণ মানুষের অধিকার আদায়ের যে সংস্কার আন্দোলন শুরু হয়, তার অগ্রনায়ক ছিলেন সলন, ক্লিসথেনিস, পেরিক্লিস প্রমুখ। তবে গণতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটেছিল পেরিক্লিসের আমলে। তিনি জনগণকে প্রশাসন, আইন এবং বিচার বিভাগে সম্পৃক্ত করে গণতন্ত্রকে আনুষ্ঠানিকভাবে রূপ দেন। সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্যের দুটি নগর রাষ্ট্র স্পার্টা এবং এথেনার অবস্থান পাশাপাশি হওয়ার কারণে এদের মধ্যে বৈরী সম্পর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা যুদ্ধে জড়িয়ে পড়বে। খ্রিস্টপূর্ব 460 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 404 অব্দ পর্যন্ত পরপর 3টি পেলোনেসীয় যুদ্ধ সংগঠিত হয় এবং চূড়ান্তভাবে এথেন্সের পরাজয় ঘটে। এই পরাজয়ের মাধ্যমেই হেলেনীয় যুগের পরিসমাপ্তি ঘটে। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা স্পার্টা সম্পর্কে জানলে, এথেন্স সম্পর্কে জানলে। আমরা এখন সর্বশেষের দিকে চলে আসছি। গ্রিক সভ্যতার বৈশিষ্ট্য তোমরা এখন আলোচনা করতে পারবে। সভ্যতায় গ্রিকদের অবদানও আমরা আলোচনা করলাম। সভ্যতায় গ্রিক বৈজ্ঞানিকদের অবদান আলোচনা করলাম। গ্রিক সভ্যতার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে এখন তোমরা পারবে। চিকিৎসা বিদ্যায় গ্রিকদের অবদান। চিকিৎসা বিদ্যায় গ্রিকদের অবদান তাও তোমরা দেখলে তোমরা এই বিষয়গুলো আলোচনা করতে পারবে। তো সবাইকে
ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করা হলো এবং আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ হলো। আল্লাহ হাফিজ।